মোহনবাগানের জন্য একটা বিশাল ভালো খবর আছে এবং ACL2 রিলেটেড পুরো খবরটা। এবং ACL2 নিয়ে যে আমরা ভাবনা চিন্তা করছিলাম যে ACL2 এ যদি মোহনবাগান একটা সম্মানজনক জায়গায় গ্রুপ স্টেজটা শেষ করতে পারে, সেটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে। কিন্তু না, AFCতে যে নতুন রুলসটা এসছে এবং গতকাল যে রুলসটা নিয়ে জানা গেছে এবং মার্কাস মার্গুলাও জানিয়েছেন, সেই রুল অনুযায়ী আর কোনো ক্লাবের যারা ACL2তে পার্টিসিপেট করছে তাদের কারুরই বিদেশি নিয়ে কোনো রেস্ট্রিকশান রইল না। মানে 11 জন বিদেশিকেই খেলানো যাবে। তো এর ফলে একটা সুবিধে যেমন হলো মোহনবাগানের, যে মোহনবাগান চাইলে কিন্তু এখনও যে সমস্ত বিদেশিরা ফ্রি আছে, ভালো মানের বিদেশি কোথাও যদি ফ্রি থাকে বা কোনো কারণের জন্য সে এবছর ক্লাব পায়নি বা অন্য ক্লাবে এখনও চেষ্টা করছে, এই রকম ধরনের বিদেশিকে মোহনবাগান কিন্তু এখনও আনতে পারে এবং অনফিল্ড যতজন ইচ্ছে বিদেশিকে কিন্তু মোহনবাগান ইউজ করতে পারে। এবার এই নিয়মটা যদি একটু আগে জানাতো AFC, তাহলে মোহনবাগান কিন্তু প্ল্যানিংটা অন্যরকম করতো। 7 থেকে 8 জন ভালো মানের বিদেশিকে কিন্তু ইউজ করতে পারতো। মোটামুটি ভালো মানের, মানে বিভৎস ভালো মানের বিদেশি আনা যাবে না। তার কারণটা হচ্ছে আমাদের AIFF, কারণ ISL-এ তো সেই 6 জনই খেলতে পারবে, তা আপনি তাদেরকে এনে কোথায় বসিয়ে রাখবেন? তাও আমাদের ভারতীয় প্লেয়াররা যেরকম রয়েছে তাদের থেকে ভালো লেভেলের বিদেশি কিন্তু পাওয়া যেতেই পারতো বা আগে থেকে ব্যবস্থা করা যেত। কিন্তু এখন জানানোর ফলে যেটা হয়েছে যে আমাদের ফ্রি প্লেয়ারদের মধ্যে থেকেই চুজ করতে হবে, যারা ফ্রি রয়েছে তাদেরকে নিয়ে যদি আমাদের টিমের শক্তিটাকে আরেকটু বাড়ানো যায় এবং এর ফলে ঠিকমতো বিদেশি যদি রিক্রুট করা যায়, তাহলে পরের রাউন্ডে কিন্তু মোহনবাগান যেতেই পারে। তখন খেলাটা একটা ভারতের টিমের সঙ্গে একটা ইরানের টিমের হচ্ছে না, বা ভারতের টিমের সঙ্গে একটা কাতারের টিমের হচ্ছে না। খেলাটা তখন হচ্ছে বিদেশি, ম্যাক্সিমাম বিদেশি থাকলে একটা বিদেশি ভার্সেস বিদেশি খেলা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা স্পেনের হোক, ল্যাটিন আমেরিকান হোক, সেই ধরনের বিদেশিকে নিয়ে এসে টিমটাকে একদম বিদেশি সমৃদ্ধ করতে পারি। তো দেখতে হবে মোহনবাগান কিভাবে ভাবনা চিন্তা করছে, এই ডিসিশানটার পর মোহনবাগান কী কী স্টেপ নেয়, কোনো বিদেশি আনার চেষ্টা করে কিনা। তো সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করবে এবং করছে, এরকম খবর রয়েছে। যার ফলে এখনও ট্রান্সফার মার্কেটের মতো আরও প্লেয়ার আসার সম্ভাবনা কিন্তু আবার তৈরি হয়েছে। এবার যদি চলে আসি মোহনবাগানের পরের ম্যাচের ফার্স্ট 11 কীরকম হতে পারে। যদিও মলিনা কি খেলাবে বা কি ফার্স্ট 11 রাখবে সেটা আগে থেকে বলাটা মুশকিল। আমি প্রত্যেকবারই ফার্স্ট 11 বানানোর সময় বলি যে এটা হয়তো মিলবে না এবং মেলেও না। মলিনার ভাবনা চিন্তাটা একটু অন্যরকম, তিনি অন্য অ্যাঙ্গেল থেকে ভাবনা চিন্তা করেন। তো তাও মোটামুটি যেটা মনে হচ্ছে আমার, সেই ফার্স্ট 11টা আপনাদের কাছে তুলে ধরি। এবার যদি প্রথমে আসি ডিফেন্সে, গোলকিপার আমি আলাদা করে বলছি না, বিশাল কাইত যেরকম রয়েছে। এইবার ডিফেন্সে সুভাশিস, অ্যালবার্তো আর টম, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। কিন্তু এটা করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এখনও অ্যালবার্তো বা টম কেউই 90 মিনিট খেলার মতো ফিট নয়, বা তারা 90 মিনিট খেলতে পারছে না। 90 মিনিট খেলার মতো ফিট কি ফিট নয় সেটা বলাটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু দেখা যাচ্ছে যেটা যে তারা 90 মিনিট খেলার মতো অবস্থাতে নেই। ফলে এখানে আপনাকে যেটা করতে হচ্ছে, আপনি প্রথমে যদি পুরো 5 জন বিদেশি নিয়েও নামেন বা 6 জন বিদেশিকেও কোনোভাবে ঢুকিয়ে দেন, তাহলেও তো 90 মিনিট এরা খেলতে পারবে না। তো আপনি চেঞ্জে তো সেই ইন্ডিয়ান প্লেয়ারকে নামাতে হবে। আর যখনই আপনি চেঞ্জ করে একটা বিদেশি তুলে ইন্ডিয়ান প্লেয়ার নামাচ্ছেন, তখনই আপনার টিমের ব্যালেন্সটা কিন্তু অল্প হলেও ডাউন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ম্যাচের ক্ষেত্রেও মাঝখানে অ্যালবার্টোকে রেখে সাইডে দিব্যেন্দুকে দিয়ে শুরু করতে পারে। পরে অ্যালবার্টো যখন পারবে না তখন টম অ্যালড্রেটকে ইউজ করতে পারে, বা এটাও করতে পারে যে অ্যালবার্টো টম অ্যালড্রেট দুজনকে একসঙ্গে নামালো, দেখা গেল যে পারছে না বা যে ক্লান্ত হয়ে পড়ছে তাকে তুলে নিয়ে দিব্যেন্দুকে নামানো হলো। তো এই ম্যাচে এটাই থাকবে। এবার পরের ম্যাচ থেকে যখন নুনো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হয়তো আমরা 2 জন ফরেন ব্যাককে প্রথমে নামালাম, যে পারলো না তাকে তুলে নিয়ে আরেকজন ফরেন ব্যাককে নামালাম। এটা করতে হবে। আমরা এটা কখনোই ভাবতে পারি না যে 3 জন ফরেন ব্যাককে আমরা একসঙ্গে ইউজ করবো আর তারা 90 মিনিট খেলবে। অন্তত এই মুহূর্তে পসিবল নয়। এখন ডিসেম্বর জানুয়ারি মাসে সেটা হতে পারে। জানুয়ারি মাস পর্যন্ত তো যাবে না। যদি পরের রাউন্ডে যায় মোহনবাগান, তবে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে খেলা থাকবে। কিন্তু তা না হলে তো ডিসেম্বরের মধ্যেই যাওয়া আবার শেষ হয়ে যাচ্ছে। তো নভেম্বর ডিসেম্বর এই মাসটায় একটু ওয়েদারটা ঠিক থাকে, তখন যদি এরা 90 মিনিট খেলতে পারে। নেক্সট যদি চলে আসে মিডফিল্ডে, এখানেও কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে আপনার CDM তো ফরেনার কেউ নেই, তো আপনাকে CDM পজিশানে আপুইয়া বা অভিষেককেই খেলাতে হবে। হ্যাঁ, গ্লেন মার্টিন্সের কথা আমি আলাদা করে বললাম না, বা আপনি দীপক টাংরিকে খেলাতে পারেন। তবে প্রথম ম্যাচটায় অপোনেন্ট হিসেবে আমার মনে হচ্ছে না যে দীপক টাংরিকে নামানোর খুব প্রয়োজন আছে বলে।
তো সেটা ম্যাচের সিচুয়েশান অনুযায়ী মলিনা ঠিক করবেন। এরপরে আপনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাপাকে ইউজ করতে পারেন। এবার থাপার জায়গায় আপনি কাকে ইউজ করবেন? গ্রেগ স্টুয়ার্ট সিএম খেলতে পারে না নয়, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের অ্যাকচুয়াল পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার। তো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দিমি আমাদের রয়েছে, তো আমরা গ্রেগকে ইউজ করতে পারি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। আবার আমাদের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে সাহাল। তবে এটাও দেখা গেছে সাহাল আর গ্রেগ স্টুয়ার্ট যখন একসঙ্গে ফিল্ডে থাকে তখন তাদের মধ্যে একটা দুর্ধর্ষ কম্বিনেশন তৈরি হয় এবং সেই কম্বিনেশনটা কিন্তু অপোনেন্টকে নাকানি চোবানি খাইয়ে দেয়। তো এই কম্বিনেশনটা যদি আমরা রাখতে চাই তাহলে আপনাকে একজনকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে আপনি থাপা ছাড়া আর কাকে বাদ দেবেন? আবার থাপা যা ফর্মে খেলছে বা যেরকম পারফরমেন্স করছে, থাপাকে বেঞ্চে বসানোটাও কিছুটা ভুল হবে। আগের ম্যাচে সাহালকে ইউজ করা হয়েছিল লিস্টনের বদলে। এবার লিস্টনের বদলে সাহালকে ইউজ করলে লিস্টন যে সাইড দিয়ে বারবার ঢুকে যাচ্ছিল অপোনেন্টের ডিফেন্সে, সেটা আবার সাহাল করতে পারবে না। তো এইখানে না বিষয়টা একটা খিচুড়ি পাকিয়ে আছে। এবার যদি দুটো সাইডে আসি, যদি আমরা ডিফেন্সিভ খেলতে যাই তাহলে দুধারে আশিক আর আশিস, আর যদি আমরা অ্যাটাকিং খেলতে চাই তাহলে লিস্টন আর মনবীর। তো এটাও করা যেতে পারে যে একদিকে যেহেতু এই সাইডে দীপেন্দু যদি খেলে তাহলে আশিস রায়কে সাপোর্টের জন্য রাখা, যেটা আগের ম্যাচে করা হয়েছিল। যদিও সেরকম সাপোর্ট দিতে পারেনি, তাও আমি ধরে নিলাম যে সাপোর্টের জন্য আশিস রায়কে রাখা হলো বেটার হবে। আর যদি উল্টো দিকে আমি মনবীরকে এদিক থেকে ইউজ করি তাহলে সেক্ষেত্রে ওদিকের সাপোর্টের জন্য, সুভাশিসের পাশে সাপোর্টের জন্য আমরা আশিককে ইউজ করতে পারি। তো উইঙ্গারের ক্ষেত্রে কোনো বিদেশি অপশান নেই। তো উইঙ্গারের ক্ষেত্রে আমাকে দুদিকে দুজন ভারতীয় প্লেয়ার ইউজ করতে হচ্ছে। তো আপনি 3 ব্যাক সিস্টেমে গেলে 3 ব্যাকের মধ্যে আপনি যদি দুটো বিদেশি ইউজও করেন, কিন্তু মাঝ মাঠে আপনি দুটো বিদেশি কোথায় ইউজ করবেন? আপনি গ্রেগ আর দিমিকে ম্যাক্সিমাম একসঙ্গে খেলাতে পারেন এবং সেক্ষেত্রে দিমিকে সামনে গ্রেগকে পেছনে খেলালেও সাহালকে বেঞ্চে বসতে হচ্ছে। আর এদের সামনে একটু অ্যাটাকিং পজিশন বা ফলস 9 বলতে পারেন বা সেকেন্ড স্ট্রাইকার বলতে পারেন, সেখানে দিমি খেললো আর সামনে জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেনও শুনেছি এই ম্যাচের জন্য আপাতত ফিট হয়ে গেছেন। এবার মলিনা কতটা ইউজ করবে সেটা বলা মুশকিল, তবে জেমি ম্যাকলারেন ফিট আছে এরকমই খবর। এবার এখানেও একটা সমস্যা রয়েছে মিডফিল্ডের ক্ষেত্রে। আপনি ধরুন গ্রেগ স্টুয়ার্টকে ইউজ করছেন, তো গ্রেগ স্টুয়ার্টকে ইউজ করার পর গ্রেগ স্টুয়ার্ট যখন 90 মিনিট খেলতে পারছে না, তখন আপনি যখনই সাহালকে নামাচ্ছেন, সাহাল আর গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এক নয়। সাহাল যথেষ্ট ভালো খেলে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা সাহাল পুরোপুরি ফিল আপ করতে পারবে এটা হয় না। তো গ্রেগ স্টুয়ার্টকে যখনই তুলে নিয়ে আপনি সাহালকে নামাবেন তখন ওই জায়গাটা কিছুটা হলেও একটু দুর্বল হবে। তো মলিনা কিভাবে এই টিমের ব্যালেন্সের সমস্যাটাকে দূর করেন সেই দিকে তো আমাদের চোখ থাকবে। এবার মোহনবাগান যদি গ্রেগ স্টুয়ার্টের সাবস্টিটিউট হিসেবে গ্রেগ স্টুয়ার্টের মতো আরেকজন প্লেয়ারকে নিয়ে আসতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে, সেক্ষেত্রে কিন্তু 90 মিনিট আমরা ফুল সাপোর্টটা পাবো। এটা হতে পারে যে সেই প্লেয়ার হয়তো একটু বয়স্ক, সেই প্লেয়ার হয়তো পুরো 90 মিনিট খেলতে পারবে না, কিন্তু সেই প্লেয়ার যদি 30 মিনিটও মোটামুটি ভালোভাবে খেলে দিতে পারে তাহলেও গ্রেগ স্টুয়ার্ট 60 মিনিট খেলে দেবে। এটা আমি এসিএল এর নিরিখে বলছি। আর একটা যদি সেন্টার ব্যাক কোনোভাবে আনা যায় তাহলে এরকম দাঁড়িয়ে যাবে যে আমাদের 3 জন সেন্টার ব্যাক বিদেশি, সামনে সিডিএম হিসেবে নুনো রইল এবং তার সামনে থাপা বা আপুইয়া যে কোনো একজনকে আমি খেলালাম বা অল্টারনেটিভলি খেলালাম, সামনে সাহালের সঙ্গে জুটি বাঁধার জন্য গ্রেগ স্টুয়ার্ট রইল, এবং গ্রেগ স্টুয়ার্ট যদি না থাকে সেক্ষেত্রে আমাদের যে অল্টারনেটিভ যদি আরেকটা প্লেয়ারকে নিয়ে আসে যে গ্রেগ স্টুয়ার্টের মতো, সে তার বদলে গ্রেগ স্টুয়ার্টের বদলে নামলো, ফলে টিমটা পুরোপুরি ব্যালেন্সে থাকবে। এখন বিদেশি উইঙ্গার আনার কোনো মানে হয় না, দুদিকে 2 উইঙ্গার ঠিকঠাক খেলে দেবে, কোনো প্রবলেম হবে না। এবং সেক্ষেত্রে আমাদের পরের রাউন্ড বা তারপরের রাউন্ডে যাওয়ার রাস্তাও কিন্তু অনেকটা ওপেন হয়ে যেতে পারে। আর এবার যদি চলে আসি আনোয়ারের বিষয়, আনোয়ারকে নিয়ে আজকে কিন্তু পিএসসির ডিসিশান দেওয়ার কথা আছে, কিন্তু গত শনিবার দিন যে ডিসিশান নিয়ে যে ব্যাপারটা হলো, তো তারপর থেকে আমি পিএসসির প্রফেশনালিজম নিয়ে তো একটা প্রশ্ন আমার মনে থেকেই যাচ্ছে। তো বুঝতে পারছি না যে আজকে আদৌ ডিসিশান হবে কি না। যদি কোনো ডিসিশান আসে তাহলে আমি আর একটা ভিডিও করে সেটা আলাদা করে দিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে যে এই খেলাটা আপনারা কোথায় দেখবেন, ACL2 এর ম্যাচটা, এটা নিয়ে আপনারা অনেকেই আমায় প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি উত্তর দিতে পারিনি কারণ ইনফরমেশান কিছু ছিল না। তবে লেটেস্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে স্পোর্টস 18 চ্যানেলে কিন্তু এটা দেখা যাবে, কিন্তু স্পোর্টস 18 1, 2 না 3 কোথায় দেখা যাবে সেটা ক্লিয়ার নয়, তবে টিভিতে স্পোর্টস 18-এ দেখা যাবে। আর যদি আপনারা মোবাইলে দেখতে চান তাহলে আপনারা ফ্যান কোডের অ্যাপটাকে সাবস্ক্রাইব করতে হবে। 99 টাকা দিলে পুরো ACL2 এর প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন, না হলে ইন্ডিভিজুয়াল ম্যাচের জন্য আপনাদের টাকা দিয়ে এটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই দুটো অপশানই রয়েছে, টিভিতে দেখার জন্য স্পোর্টস 18 আর মোবাইলে দেখার জন্য ফ্যান কোড অ্যাপ।
তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।